বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। খাস্তুরি স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি ইয়াসমিন ফেরদৌস, সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও আমি তোমাদেরকে পড়াবো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমরা পড়ব ষষ্ঠ অধ্যায়, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। চলো শুরু করা যাক। তাহলে নির্বাচন শব্দটার সাথে তোমরা অতি পরিচিত। প্রতি বছর বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হচ্ছে। তোমরা খুব স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করো। উৎসব মুখর পরিবেশে তোমরা ভোট দাও। ইলেকশন বা নির্বাচন প্রতি বছর আমরা বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় পর্যায়েও এই নির্বাচন ব্যবস্থা হয়। আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন। নির্বাচন শব্দটার সাথে পরিচিত হওয়ার আগে আমাদের গণতন্ত্র সম্পর্কে জানতে হবে। পৃথিবীর প্রতিটি স্বাধীন দেশে নিজস্ব সরকার ব্যবস্থা আছে। সরকার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সরকার। কোন দেশে সমাজতন্ত্র, কোন দেশে রাজতন্ত্র, কোন দেশে গণতন্ত্র। আমাদের দেশে যে সরকার ব্যবস্থা, এটা হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হয়ে গেল, ওই দেশেও আমরা দেখি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান। তাহলে আমরা গণতন্ত্রের সম্পর্কে জানি। গণতন্ত্র, গণশব্দের অর্থ হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণের সরকার ব্যবস্থা। এ ব্যবস্থায় নাগরিকরা একাধিক প্রার্থীর মধ্য থেকে তাদের পছন্দের যোগ্য প্রার্থী বেছে নেয়। এই বেছে নেওয়ার ব্যাপারটি হয় গোপন ভোটের মাধ্যমে। আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ, রাষ্ট্রপতি ইত্যাদি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে আমরা দেখতেছি গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন। নির্বাচন সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা গেলে কোনো দেশে গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ হয়। এখন আসো তাহলে আমরা জেনে নিই নির্বাচন কি। সাধারণ অর্থে নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি বাছাই করে। অন্যভাবে বলা যায়, নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি বাছাই করে। তাহলে আমরা নির্বাচন কি এটা সম্পর্কে জানলাম। এখন আমরা জানব নির্বাচনের প্রয়োজনীয়তা। তোমরা দেখছো ব্যালট বাক্স একটা কিভাবে নির্বাচন হয়।
নির্বাচন কেন প্রয়োজন? কারণ জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। এখানে শাসন পরিচালনার জন্য নির্বাচন প্রয়োজন। গণতন্ত্রের ভিত্তি বজায় রাখার জন্য নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে। আসো আমরা এগুলা নিয়ে এখন আলোচনা করি। আজকের দিনে একটি দেশের বা শহরে সকল মানুষ একত্রে মিলিত হয়ে আইন প্রণয়ন বা দেশ শাসন করবে, এটা সম্ভব নয়। এজন্য জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়। প্রতিনিধিরা তাদের হয়ে শাসন পরিচালনা করে। এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণের অংশগ্রহণে ভোট প্রদানের মাধ্যমে। ভোট দিয়ে জনগণ কেবল তাদের প্রতিনিধি নির্বাচন করে না, কিরকম শাসন ব্যবস্থা তারা চায় সে সম্পর্কে তাদের মতামত প্রকাশ করে। সেদিক থেকে আধুনিক রাষ্ট্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বে যত রকমের শাসন ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে গণতন্ত্রকে সর্বোত্তম শাসন ব্যবস্থা বলে বিবেচনা করা হয়। আর এই নির্বাচনে হলো গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্রের মূল কথা হলো নাগরিক বা জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আর নির্বাচন হলো জনমত প্রকাশের প্রধান ও বিধিসম্মত প্রক্রিয়া। সুতরাং নির্বাচন ছাড়া গণতন্ত্র চলতে পারে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের অন্যতম পূর্ব শর্ত। এবার দেখা যাক এই নির্বাচন কত রকম। নির্বাচন পদ্ধতি প্রধানত দুই ধরনের: প্রত্যক্ষ নির্বাচন আর পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন নাগরিকরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। আমাদের দেশে জাতীয় সংসদের সদস্যরা প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন। এছাড়া স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্য চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর ও মেয়র এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মেয়র জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। যেমন আমরা দেখতে পাচ্ছি, তোমরা এখানে দেখবা প্রত্যক্ষ নির্বাচন কিভাবে হচ্ছে। তারা সরাসরি ভোটদান করতেছে ভোটাররা, এই জন্য কিছু নিয়ম কানুন প্রয়োজন আছে। যেমন তারা দেখাচ্ছে তাদের ভোটার আইডি কার্ড, তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ভোট দিতে যাচ্ছে। এটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, অর্থাৎ সরাসরি তারা প্রতিনিধি নির্বাচন করে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে। তারপর দেখো পরোক্ষ নির্বাচন। এই পদ্ধতিতে নাগরিকরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে না। এখানে নির্বাচনটি হয় দুই ধাপে। প্রথমে নাগরিকরা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে জাতীয় সংসদের জন্য প্রতিনিধি নির্বাচন করে। তারপর এই প্রতিনিধিরাই ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচন এরকম পদ্ধতিতে হয়ে থাকে। যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হন না। সাধারণ নির্বাচনের সময় নাগরিকরা ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচন করেন। এই নির্বাচিত প্রতিনিধিরাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। একইভাবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই এই আসনগুলোর জন্য ভোট দিতে পারেন। আমরা দেখো প্রত্যক্ষ নির্বাচনের একটা চিত্র দেখব। এটা বাংলাদেশের সংসদ সদস্যরা এখানে বসে নির্বাচন কিভাবে পরোক্ষভাবে নির্বাচন করে রাষ্ট্রপতি নির্বাচন করতেছে।
আরেকটা ছকের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যক্ষ নির্বাচন এবং পরোক্ষ নির্বাচনের বৈশিষ্ট্য। প্রত্যক্ষ নির্বাচনে আমরা দেখতেছি ভোটদাতা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতেছে, আর পরোক্ষ নির্বাচনে প্রথম নির্বাচনে প্রতিনিধি নির্বাচিত হচ্ছে, দ্বিতীয়বার আবার নির্বাচন হয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচিত হচ্ছে। যেমন আমাদের রাষ্ট্রপতি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন। এবার দেখো, এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন কে পরিচালনা করতেছে? এর জন্য একটা নির্বাচন কমিশন আছে। যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন। বাংলাদেশেও এরকম একটি কমিশন আছে। রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন কমিশনার নিয়ে এটি গঠিত। তাদের কাজের মেয়াদ কর্মে যোগদানের দিন থেকে 5 বছর। নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচন পরিচালনা করা। এই কাজটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট আরো অনেক কাজ সম্পাদন করতে হয়। আমরা নিচে কিছু নির্বাচন কমিশনের কাজ দেখব। এটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশনের মনোগ্রাম। নির্বাচন কমিশনের কিছু উল্লেখযোগ্য কাজ: 1. ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ। সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করা। এখানে হয়তো তোমরা বলতে পারো উপনির্বাচনটা কি। কিছুদিন আমরা উপনির্বাচন বলতে এখানে বুঝবো যেখানে কোনো নির্বাচিত প্রতিনিধি মৃত্যুবরণ করছে, তাহলে ওইখানে আবার নির্বাচন হয়, তাহলে ওই এলাকায়ও আবার নির্বাচন উপনির্বাচন পরিচালনা করবে কে? নির্বাচন কমিশন। নির্বাচনী প্রতীক বরাদ্দ করা। প্রতিদ্বন্দ্বীরা কে কোন প্রতীক পাবে, কেউ ধানের শীষ, নৌকা, মোমবাতি, এইসব বিভিন্ন নির্বাচন প্রতীক আমরা দেখতে পাই। এগুলা নির্বাচন কমিশন কর্তৃক বরাদ্দ করা হয়। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা, এটাও নির্বাচন কমিশনের একটা উল্লেখযোগ্য কাজ। সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন। নির্বাচনী আচরণবিধি তৈরি। ব্যালট পেপার মুদ্রণ। ব্যালট বাক্স প্রস্তুত। নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রয়োগ। ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ। নির্বাচনী বিরোধ নিষ্পত্তি। তাহলে আমরা নির্বাচন কমিশন কি কি কাজ করতেছে এগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো নির্বাচনী এলাকা সম্পর্কে। প্রতিনিধি নির্বাচনের জন্য পুরো দেশকে কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা হয়। এইরূপ প্রতিটি নির্দিষ্ট এলাকাকে এক একটি নির্বাচনী এলাকা বলা হয়। বিভিন্ন ধরনের নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমারেখা বিভিন্ন রকম হয়। যেমন জাতীয় সংসদ নির্বাচনে পুরো দেশকে 63টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়। একইভাবে সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের স্ব-স্ব সীমারেখাকে আলাদা আলাদা নির্বাচনী এলাকা হিসেবে ধরা হয়। নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা নির্ধারণ করে। এক এলাকার ভোটার অন্য এলাকায় ভোট দিতে পারে না। নির্বাচন পরিচালনা এবং নির্বাচনী ফলাফল ঘোষণাও এলাকা ভিত্তিক হয়ে থাকে। এবার আমরা জানবো নির্বাচনী আচরণবিধি সম্পর্কে। নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ নির্বাচনী আচরণবিধি তৈরি করা। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে এটি করা হয়। কারণ
স্বাভাবিক ও শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। এ লক্ষ্যে নির্বাচন কমিশন নির্বাচনের সময় নাগরিকরা কি ধরনের আচরণ করবে তার একটি নীতিমালা তৈরি করে দেয়। একে বলা হয় নির্বাচনী আচরণ বিধি। আমরা দেখব এবার কয়েকটি নির্বাচনী আচরণ বিধি। তোমরা দেখতে পাচ্ছ, 1, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না। দেওয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না। কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না। রশিতে দড়িতে পোস্টার বা প্ল্যাকার্ড ঝুলানো যাবে। তোমরা দেখবা ইলেকশন আসলে, ভোট আসলে সম্পূর্ণ রাস্তা প্ল্যাকার্ড রশিতে ঝুলানো থাকে। প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না। মোটরসাইকেলে বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না। নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো উপহার, খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না। নির্বাচন কমিশন এই নির্বাচন আচরণ বিধিগুলা নিয়ন্ত্রণ করে থাকে। এবার দেখো ভোটাধিকার। ভোট দিতে হলে কি ধরনের যোগ্যতা প্রয়োজন? বাংলাদেশে যে কোনো নির্বাচনে ভোটার হতে হলে এই যোগ্যতাগুলা তাকে থাকতে হবে। 1, বাংলাদেশের নাগরিক হতে হবে। 2, 18 বছর বা তার বেশি বয়সের হতে হবে। 3, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে। 4, অপ্রকৃতস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হননি এমন নাগরিক হতে হবে। এই যোগ্যতাগুলোর যে কোনো একটির অভাব থাকলে ভোটার হওয়া যাবে না। ভোটদান পদ্ধতি। এরপর দেখো আমরা কিভাবে ভোট দিব। ভোটদান পদ্ধতি 2 ধরনের হয়ে থাকে, যথা প্রকাশ্য ভোটদান ও গোপন ভোটদান পদ্ধতি। প্রকাশ্য ভোটদান পদ্ধতি তোমরা জানো, ক্লাসে ক্যাপ্টেন নির্বাচন করার সময় তোমরা হাত তুলে ক্যাপ্টেন নির্বাচন করো। এটা হচ্ছে প্রকাশ্য ভোটদান। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে সরাসরি হাত তুলে বা ধ্বনি ভোটে প্রতিনিধি নির্বাচন করা হয়। এতে সাথে সাথে নির্বাচনের ফলাফল জানা যায়। আর গোপন ভোটদান ব্যবস্থায় গোপন ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে পেপারটি নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলা হয়। পরবর্তীতে ব্যালট পেপার গণনার মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আমাদের দেশ সহ অনেক দেশে গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এবার আমরা আসব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। সবাই তো আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করতে পারবে না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বের কিছু নিয়ম আছে। ভোটদান যেমন নাগরিকের রাজনৈতিক অধিকার, তেমনি নির্বাচনে নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারও একটি রাজনৈতিক অধিকার। বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচনে নাগরিকগণ কিছু শর্ত পূরণ করে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। যেমন 1, যে কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা নির্দলীয় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তি অবশ্যই বাংলাদেশের নাগরিক হবেন। প্রার্থীকে নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে। যেমন জাতীয় সংসদ সদস্য পদে এবং উপজেলা চেয়ারম্যান ও কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। অপ্রকৃতস্থ বা রাষ্ট্র কর্তৃক দলীয় ঘোষিত কোনো ব্যক্তি
প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশে সব ধরনের নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তার মনোনয়নপত্র জমা দিবে। নির্বাচন কমিশন নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে মনোনয়নপত্র বাছাই করে। যারা শর্ত পূরণ করে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। অবশেষে নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনায় সবচেয়ে বেশি সংখ্যক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে জয়ী প্রার্থীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সরকার গঠন, আইন প্রণয়ন এবং শাসন পরিচালনায় অংশগ্রহণ করে। এভাবে আমাদের দেশে ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে থাকে। তাহলে আমরা এতক্ষণ দেখতে পাচ্ছি কি সম্পূর্ণ নির্বাচন ব্যবস্থাটা হচ্ছে একটা সাংবিধানিক প্রক্রিয়া। এটা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি বাছাই করে। এতক্ষণ আমরা জানলাম নির্বাচনের সম্পর্কে, নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে, নির্বাচন পদ্ধতি সম্পর্কে, নির্বাচন কমিশন সম্পর্কে এবং নির্বাচন আচরণবিধি, ভোটাধিকারের যোগ্যতা, ভোটদান পদ্ধতি, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়ম ইত্যাদি সম্পর্কে। আশা করি তোমরা বুঝতে পারছো নির্বাচন সম্পর্কে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।